হাই গাইস, ইংরেজিতে কথা বলার এই পর্বে আজকে আমরা খুব কমন একটা এক্সপ্রেশন জানবো যে কিভাবে নিজের অ্যাবিলিটি বা সামর্থ্যকে প্রকাশ করা যায়। তো ইংরেজিতে কথা বলার আগে একটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমি পূর্বের পর্বগুলোতেও বলে আসছি, যে তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে। নাম্বার ওয়ান, প্রচুর পরিমাণে সেলফ টকিং করতে হবে, নিজে নিজে ইংরেজিতে কথা বলতে হবে প্রচুর। নাম্বার টু, ইংরেজিতে কথা শুনতে হবে প্রচুর, বিশেষ করে নেটিভ স্পিকারদের বা বিদেশিদের ভাষা যদি আপনি শুনতে পারেন, এটা সবচেয়ে বেশি বেটার হয় এবং এর জন্য বিবিসি সিএনএন সবচেয়ে বেটার হয়। এবং নাম্বার থ্রি, অবশ্যই অবশ্যই আপনাকে ইংরেজিতে প্রচুর শব্দ বা ভোকাবুলারি শিখতে হবে। তো এই তিনটাকে সবসময় আপনি ফলো করে যাবেন। দিস ইজ ইউর রেগুলার আইটেম, ওকে। এরপর আমাদের নতুন কিছু এক্সপ্রেশন, নতুন কিছু গ্রামার হয়তো আমাদের জানতে হতে পারে বা নতুন কিছু উচ্চারণ আমাদের শিখতে হতে পারে। তো আজকে আমরা আপনাকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে নিজের সামর্থ্য আপনি প্রকাশ করতে পারেন। তো এই নিজের সামর্থ্য প্রকাশ করার জন্য স্পেশাল কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো মূলত আপনাকে ইংরেজিতে কথা বলতে কি করবে, হেল্প করবে। তো এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ইংরেজিতে কথা বলতে আপনাকে হেল্প করবে, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো কি কি আসুন সেগুলো আগে আমরা জানি। দেখেন, এক্সপ্রেশন অফ অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য বা যোগ্যতা। আপনি যে কোনো কিছু, আপনার অনেক কিছু যোগ্যতা থাকতে পারে, অনেক কিছু সামর্থ্য থাকতে পারে, আপনি অনেক কিছুতে দক্ষ থাকতে পারেন। তো এই যে সামর্থ্য, যোগ্যতা বা দক্ষতা, এগুলো অনেকভাবেই প্রকাশ করা যায়। তো এই প্রকাশ করার যে ওয়ার্ডগুলো বা যে ফ্রেজগুলো অথবা যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, তার ভিতরে প্রথম আমরা ধরতে পারি হচ্ছে ক্যান, এরপর এবল টু, নো হাউ টু অ্যান্ড গুড অ্যাট। তো আজকে আমরা এই চারটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমরা আসি ক্যানের ব্যাপারে, আপনারা জানেন ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব এবং এই মোডাল ভার্ব দ্বারা সাধারণত কোনো কিছু করার সামর্থ্য বা সক্ষমতা অথবা অ্যাবিলিটি এটা বোঝানো হয়ে থাকে। তাহলে ক্যান দিয়ে আপনি সরাসরি যে কোনো ধরনের সেন্টেন্স মেক করতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো কিছু পারেন। ধরেন আপনি রান্না করতে পারেন, সো আই ক্যান কুক, আপনি বলতে পারেন আই ক্যান কুক। আপনি ধরেন পোলাও রান্না করতে পারেন, আই ক্যান কুক পোলাও। এভাবে করে আপনি এক্সপ্রেশন দিতে পারেন। তাহলে মূল যে ফর্মটা সেটা হচ্ছে ক্যানের সাথে আপনাকে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কারণ আপনি জানেন যে মোডাল ভার্বের সাথে অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। তাহলে আপনি যত ভার্ব এখানে ইউজ করবেন, তত ক্যান দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার সামর্থ্যটাকে প্রকাশ করতে পারবেন। এরপরে যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এইবল টু। এইবল টু অর্থ হচ্ছে সক্ষম, অর্থাৎ আপনার কোনো কিছু করার সক্ষমতা আছে, তখন সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এইবল টু দ্বারা প্রকাশ করি। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, ক্যানের পরিবর্তেও আমরা অনেক সময় এইবল টু ইউজ করে থাকি। আর ক্যানের পরে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে, এইবল টুর পরেও কিন্তু ঠিক একইভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আসুন দেখি, যেমন এখানে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দেওয়া আছে, আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে সক্ষম, আপনি কোনো কিছু করতে সক্ষম। তাহলে আপনি এরকম অনেকগুলো এক্সাম্পল দিতে পারেন, আপনি কি কি করতে সক্ষম। ধরেন আপনি ফুটবল খেলতে সক্ষম, তাহলে আই এম এবল টু প্লে ফুটবল। আপনি ধরেন মাছ ধরতে সক্ষম, তাহলে আই এম এবল টু ক্যাচ ফিশ। আপনি ধরেন হেঁটে 5 কিলোমিটার যেতে সক্ষম, তাহলে আই এম এবল টু ওয়াক অ্যাট 5 কিলো। ওকে। তো এভাবে করে আপনি কি করতে পারেন, আপনি আপনার যে সক্ষমতা বা যে সামর্থ্যগুলো আছে আপনি সেগুলো এবল টু দিয়ে প্রকাশ করতে পারেন। ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা স্ট্রাকচার আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যেমন ক্যানের ক্ষেত্রে যেটা আমার ছিল না, সেটা এখানে আছে। যেমন অ্যামিজারকে এবল টুর আগে অবশ্যই বসাতে হবে, অর্থাৎ আই এম এবল টু বলতে হবে, নট আই এবল টু। মনে থাকবে, আই এম এবল টু, নট আই এবল টু। তার মানে আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করতে সক্ষম, নট আই এবল টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনি অ্যামিজারকে সাবজেক্টের সাথে কন্ট্রাক্টেড করে দিতে পারেন। যেমন আয়ের সাথে যদি অ্যাম কন্ট্রাক্টেড হয় তাহলে আম, একইভাবে হির সাথে ইজ হলে ইজ, এবং ইউর সাথে আর হলে ইউ আর। ওকে। এরপর আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে নো হাউ টু। নো হাউ টু একটু প্যাঁচানো একটা এক্সপ্রেশন, অর্থাৎ হচ্ছে আপনি ওই কথাটাকে, অর্থাৎ ক্যান বা এবল টু দিয়ে যে কথাটাকে আপনি প্রকাশ করছেন সেটাকে আপনি প্রকাশ করতে পারেন যে আপনি এই জিনিসটা জানেন কিভাবে করতে হয়। তাহলে আপনি যদি বলেন যে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে আই নো হাউ টু সুইম। হ্যাঁ, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। অথবা আপনাকে জব ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো যে আপনি কি কম্পিউটার চালাতে পারেন কিনা, তখন আপনি অ্যান্সার দিতে পারেন। অথবা এইভাবে প্রশ্ন করলো ক্যান ইউ অপারেট দ্য কম্পিউটার, সো আপনি বলতে পারেন যে আই নো হাউ টু অপারেট দ্য কম্পিউটার, আমি জানি কিভাবে কম্পিউটারটা অপারেট করতে হয়। তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সাবজেক্টের পরে, অর্থাৎ আপনার সাবজেক্ট যেটা নিয়ে আপনি কথা বলেন না কেন সেটার পরে আপনাকে নো হাউ টু ইউজ করতে হবে। এরপরে অবশ্যই আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এবং যেগুলো, যেহেতু এগুলো মোডাল বা মোডাল টাইপ এক্সপ্রেশন, এই কারণে সব ক্ষেত্রে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু চলে আসছে। ওকে। তাহলে নো হাউ টু মানে কি, জানি কিভাবে, অর্থাৎ আমি পারি, আমি জানি কিভাবে এই কাজটা করতে হয়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, নো হাউ টু ব্যবহার করবো। এরপরে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আই এম গুড অ্যাট মেকিং শরবত। হ্যাঁ, আমি
গুড অ্যাট আসলে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে দক্ষতা, বা আপনি দক্ষ কোনো কিছুতে। সাধারণত কোনো কিছুতে দক্ষ হলে তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে গুড মানে তো ভালো, অ্যাট মানে আসলে ইংরেজিতে এখানে একটু কমপ্লেক্সিটি আছে যে কোনো কোনো ওয়ার্ডের সাথে প্রিপোজিশন লাগালে বা আদার্স কোনো একটা ওয়ার্ড লাগালে তখন তার মিনিংটা অনেক পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিই, যেমন লুক, লুক একটা ভার্ব, এটার সাথে যদি আমি অ্যাট লাগিয়ে দিই তাহলে এটা তাকানো হয়। লুকের সাথে যদি আফটার লাগিয়ে দিই তাহলে এটা দেখাশোনা করা হয়। আর যদি আমি এটার সাথে ফর লাগিয়ে দিই তাহলে এটা হয় খোঁজা। তার মানে লুকের অর্থ কিন্তু তাকানো, কিন্তু এর সাথে যে আমি তিনটা প্রিপোজিশন আলাদা আলাদাভাবে লাগালাম এর কারণে এটা আসলে একটা ফ্রেজ হয়ে গেছে এবং ভার্বাল ফ্রেজ হয়ে গেছে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বলতে পারি। এই ভার্বাল ফ্রেজটা মিনিংটা প্রিপোজিশনের কারণে তার ডিফারেন্স কাইন্ড অফ মিনিং চলে আসছে। তো ইংরেজিতে এই ব্যাপারগুলো একটু আধিক্য বেশি, এই কারণে শুধু শব্দ শিখলে আসলে আমাদের ভোকাবুলারিতে পরিপূর্ণ এক্সপ্রেশনটা আসে না। হ্যাঁ, এর সাথে আমার কি করতে হয়, আমার ফ্রেজগুলো জানতে হয়, কারণ একই শব্দের আবার একটা ফ্রেজাল মিনিংও থাকতে পারে। তাই এই কারণে আমরা ভার্বের যখন ভোকাবুলারি শিখবো তখন আমরা শব্দও শিখবো এবং শব্দের পাশাপাশি ওই শব্দের সাথে রিলেটেড ফ্রেজগুলোও শিখবো। ঠিক আছে? তো এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গুড অ্যাট। তো এটা বলছিলাম যে গুড অ্যাট হচ্ছে দক্ষ, অর্থাৎ আপনি কোনো কিছুতে দক্ষ, এটাতে গুড অ্যাট বলা হয়। আবার গুড অ্যাটের আরও একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে অ্যাট হোম। অ্যাট হোম মানেও কিন্তু দক্ষ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি আই এম অ্যাট হোম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় দক্ষ। তাহলে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আই এম গুড অ্যাট মেকিং শর্মা, আমি শর্মা তৈরিতে দক্ষ। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, সেটা হচ্ছে ভার্বের সাথে কিন্তু এখানে আইএনজি যোগ হয়েছে, কিন্তু আগের যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্মে কিন্তু যোগ হয়নি। তার কারণ হচ্ছে আপনারা জেনে থাকবেন হয়তো সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু ব্যতিক্রম একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে টু। টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় না, কিছু কিছু এক্সেপশন বাদ দিয়ে। হ্যাঁ, টুর পরে কিন্তু ভার্বের সাথে কি হয় না, আইএনজি হয় না। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এই যে ভার্ব প্লাস আইএনজিটা আমরা কিসের পরে, এই অ্যাটের কারণে মূলত আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি। এখানে টু হলে হয়তো আমাদের ভার্ব প্লাস আইএনজি যোগ করার প্রয়োজন হতো না, কিন্তু যেহেতু এখানে অ্যাট আছে, অ্যাট একটা প্রিপোজিশন এবং এটার পরে কি হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। তাহলে গুড অ্যাট ব্যবহার করলে অবশ্যই আপনাকে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে আই অ্যাম গুড অ্যাট কি প্লেইং, এখানে কি আছে, আই এম গুড অ্যাট মেকিং, অর্থাৎ তৈরিতে আমি কি শর্মা তৈরিতে বেশ কি দক্ষ, অর্থাৎ আই এম গুড অ্যাট মেকিং শর্মা, আমি শর্মা তৈরিতে দক্ষ। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলো যদি আপনারা স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি আপনার সামর্থ্যকে যদি প্রকাশ করতে পারেন, তাহলে দেখবেন যে ডিফারেন্স কাইন্ড অফ মিনিং, ডিফারেন্স কাইন্ড অফ এক্সপ্রেশন চলে আসতেছে, তখন আপনার কথাটা সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। যেমন আমি যদি খুব সিম্পলি যদি কিছু উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা এরকম যে আপনি আপনার অনেকগুলো যোগ্যতার কথা বলছেন। যেমন আপনি জানেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, ওকে, এটা একটা আপনার যোগ্যতা। আপনি কম্পিউটার চালাতে পারেন, এটা একটা যোগ্যতা। আপনি মানুষকে ম্যানেজ করতে পারেন, এটা একটা আপনার যোগ্যতা। আপনি হয়তো প্রোগ্রাম ম্যানেজ করতে পারেন, অর্থাৎ অনুষ্ঠান বা ইভেন্ট ম্যানেজমেন্ট পারেন, এটাও আপনার যোগ্যতা। তাহলে আপনার চারটা কোয়ালিটি আছে। এখন চারটা কোয়ালিটিকে কিন্তু আপনি শুধু ক্যান দিয়ে প্রকাশ করতে পারেন। তাহলে ক্যান দিয়ে প্রকাশ করলে কি হবে, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান অপারেট কম্পিউটার, আই ক্যান ম্যানেজ পিপল, আই ক্যান অ্যারেঞ্জ প্রোগ্রাম, রাইট? কিন্তু আপনি যখন বারবার ক্যান দিয়ে বলবেন তখন এটা একটু বিরক্তি লাগবে না? একটু একটু লাগতে পারে মনে হয়। সেক্ষেত্রে যেহেতু আমার কাছে অপশন আছে আরও বেশি এক্সপ্রেশন ইউজ করার জন্য, আমরা চেষ্টা করবো এই চারটা দিয়ে ব্যবহার করার জন্য। তার মানে আমি যদি এই চারটা এক্সপ্রেশন দিয়ে যদি আমরা যদি বলি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। যেমন ধরেন আপনি বলেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, সো আই ক্যান স্পিক ইংলিশ। আপনি কম্পিউটার চালাতে পারেন, আই এম এবল টু অপারেট দ্য কম্পিউটার, এখানে আপনি এবল টু ব্যবহার করেছেন। আপনি বলতে পারেন আপনি মানুষকে ম্যানেজ করতে পারেন, সো আপনি এখানে বলতে পারেন আই নো হাউ টু ম্যানেজ দ্য পিপল, রাইট? আমি জানি কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয়। এবং সবার শেষে আপনি বলতে পারেন যে আমি ক্রিকেট খেলায় দক্ষ, তাহলে আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট, তার মানে আমি ক্রিকেট খেলায় দক্ষতা অর্জন করতে পেরেছি বা আমি দক্ষ, এটাতে আপনি প্রকাশ করতে পারেন। এইভাবে করে আপনি টোটাল এক্সপ্রেশনগুলোকে স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন, এবং সেলফ টক, আপনি যখন সেলফ টক করবেন, আমি বারবার একটা কথাই বলি সেলফ টকের কথা, কারণ এখন কারো সময় নাই ভাই আপনাকে বসে বসে আপনার সাথে পার্টনার হয়ে সময় দিবে, এই করবে সেই করবে। নোবডি উইল গিভ ইউ দ্য টাইম, ওকে? কেউ আপনাকে সময় দিবে না। আপনার সময় আপনাকে বেছে নিতে হবে এবং আপনার এই টেকনোলজিকে আপনার সময় বন্ধু হিসেবে তৈরি করে নিতে হবে। যেমন আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনার বন্ধু বানাতে হবে, তারপর আপনার নিজেকে আপনার বন্ধু বানাতে হবে। আপনার ভিতরে একটা আমি আছে, সেই আমিকে আপনার ফ্রেন্ড বানাতে হবে। আপনি নিজে নিজে স্পিকিং করার চেষ্টা করবেন, সেলফ টক করবেন, এবং সেলফ টক করার সময় অবশ্যই আপনি এক্সপ্রেশনগুলোকে কি করবেন, ব্যবহার করবেন। তো
গত পর্বে আমরা দেখেছিলাম যে সাপোজ টুর ব্যবহারটা। তো সাপোজ টুর সাথে আমরা এর আগে আমরা দেখেছিলাম ওয়ানা, গনা, গটা এগুলোর ব্যবহার করতে হয়। তাহলে এই যে সাপোজ টু, ওয়ানা, গনা, গটা এবং সাথে এই আমাদের আজকের যে যোগ্যতা বা দক্ষতা প্রকাশ করার জন্য যে এক্সপ্রেশনগুলো, সেগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এগুলো আপনারা স্পিকিংয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি আরও বেশি ভিডিও আমাদের পাবেন। আমরা স্পোকেন ইংলিশের উপরে বেশ কিছু সিরিজ ভিডিও দিব। তো সে পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।